দিনটা ছিল শনিবার। আজ আমাদের এইচএস অ্যানুয়াল এক্সামের শেষ দিন। পরীক্ষা শেষে স্কুল থেকে বেরিয়ে রাস্তায় যেতে যেতে আমরা তিন বন্ধু, আমি, নিলয় আর সৌগত। এখানে একটু আমার বন্ধুদের সম্পর্কে বলে রাখা ভালো। আমরা তিনজনই ছোটবেলার খুব কাছের বন্ধু। নিলয় অত্যন্ত ডানপিঠে এবং সাহসী একটা ছেলে। ছেলেবেলা থেকে দেখে আসছি ওর অ্যাডভেঞ্চারের খুব শখ। আর সৌগত ঠিক তার উল্টো, ও যেন একটু ভীতু আর অলস স্বভাবের, সব কাজেই ওর একঘেয়েমিতা। তো আমরা এই তিনজন কোথাও একটু ঘুরতে যাওয়ার প্ল্যান করছিলাম। ঠিক তখনই নিলয় বলে উঠল, চল অযোধ্যা পাহাড় থেকে ঘুরে আসা যাক। আরে না ভাই, পাহাড় একটু রিস্ক হয়ে যাচ্ছে। আর বড় কথা হলো, আমার বাড়ি থেকে তো ছাড়বে না। চল না, কাছাকাছি কোনো জায়গা থেকে ঘুরে আসি। আমি একটা জায়গার নাম শুনেছি, সেটা হলো বেগুনকদর স্টেশন। বাবার মুখে জায়গাটা সম্পর্কে অনেক কথা শুনেছি। সেখানে নাকি সন্ধ্যা হলে নানা রকম সব ভুতুড়ে কাণ্ড ঘটে থাকে। ভাই, জায়গাটা কিন্তু আমার ঠিক মনে হচ্ছে না। আরে তুই ভয় পাচ্ছিস কেন? জায়গাটা একটু ঘুরে সন্ধ্যা হওয়ার আগেই বেরিয়ে পড়বো। আচ্ছা ঠিক আছে, তাহলে কনফার্ম। কিন্তু কাল সকাল সকাল গুছিয়ে নিস সবাই। 8:30টাতে একটা ট্রেন আছে, ওটাতেই রওনা দেব। এই বলে আমরা যে যার বাড়ির দিকে চলে গেলাম। পরদিন সেই কথা মতোই আমরা তিনজন সকাল 7:30 নাগাদ রানীগঞ্জ জংশনে হাজির হলাম। ট্রেনে উঠে দেখি কামরাটায় তেমন কেউ নেই, শুধুমাত্র দুজন লোক বসে আছে। গত রাতে টিকিটগুলো অনলাইনে বুক করে নেওয়াতে সিট পেতে অসুবিধা হলো না। এরপর আমরা নিজেরা নিজেদের সিট খুঁজে বসে পড়লাম। দেখলাম কামরাটা প্রায় ভরে উঠেছে। আমি বলে উঠলাম, কতদিন পর আবার আমরা তিনজন একসাথে ঘুরতে যাচ্ছি বলতো? সেই শেষবার গিয়েছিলাম দীঘা, তাও তো মাত্র 2 দিন ছিলাম। তা যা বলেছিস, অনেকদিন পর কিন্তু একটা নতুন জায়গায় যাচ্ছি। না, তবুও আমার কেমন যেন ভয় ভয় করছে। আরে তুই আবার এই নিয়ে টেনশন করছিস? বললাম তো আমরা একটু ঘুরেই চলে আসবো। না, তোকে নিয়ে দেখছি আর পারা গেল না। এবার একটু চুপ করবি? আমাদের কথায় ও কিছুটা শান্ত হলো। ট্রেন এবার ধীরে ধীরে তার নিজস্ব গতি বাড়িয়ে ঝড়ের বেগে চলতে শুরু করল। গতির সাথে পাল্লা দিয়ে গাছপালাগুলো যেন নিমেষের মধ্যে দূরে মিলিয়ে যেতে লাগলো। আমরা তিনজন দিব্যি জানলার দিকে তাকিয়ে প্রকৃতির এই অপূর্ব দৃশ্য উপভোগ করতে লাগলো। এই আর কতক্ষণ লাগবে রে পৌঁছাতে? সেই কখন থেকেই বসে আছি, আমার আর ভাল লাগছে না। এই তো আর 2টো স্টেশন পরেই আমরা পৌঁছে যাব। ঠিক কিছুক্ষণ পর ট্রেনটি ধীরে ধীরে আমাদের গন্তব্যস্থলে এসে থামল। আচ্ছা, এটাই তোর বেগুনকদর স্টেশন? এটা কি আদৌ স্টেশন নাকি কোনো বাড়ি? এখানে না আছে লোকজন, না কোনো দোকান, কিছুই তো দেখছি না। আমি তো আগেই তোদেরকে বলেছিলাম জায়গাটা মোটেও সুবিধার নয়, কিন্তু তোরা তো শুনলি না। আহ, এসব কথা ছাড়তো, চল জায়গাটা একটু ঘুরে দেখি। স্টেশনটির কাছে যাওয়া মাত্রই বুঝতে পারলাম এটি বহু পুরনো। দেখে স্বাভাবিক মনে হলেও স্টেশনটি কয়েকবার সংস্করণ করা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও তার চিহ্ন খুঁজে পাওয়া দুঃসাধ্যকর একটা ব্যাপার। ইতিমধ্যেই চারিদিকে অন্ধকার নেমে এসেছে। আমরা তখন স্টেশনেই বসেছিলাম। হঠাৎ রেল লাইনের দিকে চোখ পড়তেই দেখলাম একটি লোক, পরনে সাদা ধুতি, গায়ে কালো চাদর জড়ানো, হাতে একটা লণ্ঠন নিয়ে রেল লাইন বরাবর হেঁটে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর দেখলাম লোকটি স্টেশনের পাশে থাকা একটি বটগাছের নিচে গিয়ে বসলো। এই চল তো, ওই লোকটির কাছে জিজ্ঞাসা করে দেখি ট্রেন কখন আসবে। লোকটির কাছে যাওয়া মাত্রই লক্ষ্য করলাম যেন সে নিষ্প্রাণের মতো বসে আছে। আমি জিজ্ঞাসা করলাম, এই যে দাদা শুনছেন,
এখান থেকে কি আর কোনো ট্রেন পাওয়া যাবে? লোকটি ঘড়ঘড়ে গলায় বলল, কারা তোমরা? এখানে কি করছো? এখানে সন্ধ্যার পর আর কোনো ট্রেন চলে না, সেটা কি তোমাদের জানা নেই? যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পালিয়ে যাও, না হলে তোমরা ঘোর বিপদে পড়বে। বিপদ? কিসের বিপদ? আরে চল তো, যত সব পাগল লোক তখন থেকে কিছু উল্টো পাল্টা বকছে, চল এখান থেকে। নিলয়ের কথা শুনে আমরা চলেই আসছিলাম। কি একটা মনে হতেই পিছন দিকে তাকালাম। আশ্চর্য, কোথায় সেই লোকটি? মিনিট দুয়েক আগেই তো এই গাছটির নিচেই বসেছিল। কোথায় গেল লোকটি? আমি তখনই নিলয় আর সৌগতকে একটা আওয়াজ দিলাম। নিলয়, সৌগত, কোথায় তোরা? তাড়াতাড়ি এদিকে আয়। বল ভাই, কি হয়েছে? সেই লোকটি গেল কোথায়? আমি চললাম, এখানে আমি আর এক মুহূর্তও থাকবো না। আমরা ওকে সামলে নেবার আগেই দেখলাম ও দৌড়ানো শুরু করেছে। এই সৌগত, দাঁড়া, কোথায় যাচ্ছিস? দাঁড়া বলছি। ওকে থামানোর জন্য আমরা ওর পিছন পিছন ছুটতে লাগলাম। কিছু দূর যেতেই দেখলাম রেল লাইনের ওপর ও পাথরের মতো দাঁড়িয়ে আছে। আমরা কিছু বুঝে ওঠার আগেই দেখি ওর সামনে সাদা শাড়ি পরে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। তার মুখটা আঁচলে ঢাকা আর সারা শরীরে রক্তের ছাপ স্পষ্ট। তবে অবাক তখনই হলাম যখন বুঝতে পারলাম যে মেয়েটির শরীর মাটি থেকে শূন্যে ভাসছে। অশরীরী এই চেহারা দেখে আমি আর নিলয় স্তম্ভিত হয়ে গেলাম। ঠিক তখনই ছায়ামূর্তিটি একটা বিকট হাসি দিয়ে সৌগতর গলা চেপে ধরল। ওর দেহটিকে ক্রমশ শূন্যে তুলে নিতে লাগলো। তখন ওর প্রায় আধমরা হবার জোগাড়। বিপদের আজ বুঝে আমি আর নিলয় দৌড়ে ওকে বাঁচানোর জন্য এগিয়ে গেলাম। আচমকা দেখলাম বিশাল এক চাপড় মেরে সে নিলয়কে ছুঁড়ে ফেলে দিল। ও সোজা গিয়ে পড়ল রেল লাইনের পাশে পড়ে থাকা পাথরের ওপর। সাথে সাথেই ওর কপাল ফেটে গল গল করে রক্ত বেরোতে লাগলো। চোখের সামনে নিলয় আর সৌগতর এই রূপ মর্মান্তিক অবস্থা দেখে আমি হতাশার ঘোর অন্ধকারে চলে গেলাম। আর হয়তো আমারও কোনো বাঁচার আশা নেই। হাঁটু দুটি যেন কোনো কারণ ছাড়াই মাটির বুকে আছড়ে পড়ল। প্রথমবার নিজেকে এত অসহায় মনে হতেই চোখ দুটি আপনা আপনি জলে ভরে উঠল। ঠিক সেই মুহূর্তে দূর থেকে কয়েকটি লোকজনের আওয়াজ কানে ভেসে এলো। আওয়াজটা ধীরে ধীরে বাড়তেই বুঝলাম তারা আমাদের দিকেই এগিয়ে আসছে। আমি অনেক কষ্টে আধবোঝা চোখে সেদিকে তাকালাম। আবছা দৃষ্টিতে দেখলাম গাছের নিচে বসে থাকা চাদর জড়ানো সেই লোকটি মশাল হাতে কতগুলি লোকজন নিয়ে এদিকে আসছে। লোকগুলোকে দেখে আমার মনে নতুন প্রাণের আশা জেগে উঠল। দেখতে না দেখতেই তারা আমার সামনে এসে বলতে লাগলো, এই শয়তান, ওকে ছেড়ে দে, ছেড়ে দে বলছি ওকে, না হলে আমরা এখনই তোকে পুড়িয়ে মারবো। তোর নিজের মৃত্যুর কারণ হিসাবে এই নিষ্পাপ ছেলেদেরকে কেন মারছিস? তাদের এই কথা শুনে আত্মাটি অবশেষে সৌগতকে ছেড়ে দিয়ে বাতাসে কোথায় যেন মিলিয়ে গেল। তৎক্ষণাৎ ও মাটিতে লুটিয়ে পড়ল। এই তোমরা তাড়াতাড়ি ছেলে দুটোকে জনক ডাক্তারের কাছে নিয়ে যাও, ওদের অবস্থা খুবই খারাপ। এই ধর 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 ছেলে দুটোকে ধর 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 জনক ডাক্তারের কাছে নিয়ে চল। বাবা, তুমি ঠিক আছো তো? তোমাদেরকে তখন কতবার করে বলেছিলাম এখানে বেশিক্ষণ থেকো না, কিন্তু আমার বারবার বলা সত্ত্বেও যখন তোমরা আমার কথার কোনো গুরুত্ব না দিয়ে চলে গেলে, তখনই আমি বুঝতে পেরেছিলাম আজ বড় সড়ো একটা বিপদ ঘটতে চলেছে। সেই জন্যই আমি তাড়াতাড়ি করে গ্রাম থেকে কিছু লোকজন নিয়ে চলে এলাম। এসে দেখি এই অবস্থা। আমি অনেক কষ্টে উঠে দাঁড়ালাম। তারপর বললাম, আপনার এই উপকার আমরা কোনোদিনই ভুলব না। তবে এই অশরীরীটি কে?
আর সে কেনই বা আমাদের মারতে চেয়েছিল? তাহলে শোনো, বহুদিন আগে যখন এই স্টেশনের নির্মাণ কার্য চলছিল, তখন একটি মেয়ে কোনো এক অজ্ঞাত কারণে ট্রেনের নিচে কাটা পড়ে মারা যায়। তারপর থেকে এই স্টেশনে সন্ধ্যার পর নানা রকম সব ভৌতিক কাণ্ড ঘটতে থাকে। এই ঘটনার পর থেকে কোনো রেলওয়ে কর্মচারী আর এখানে কাজ করতে আসতে চায় না। ফলে স্টেশনটি কর্মচারীর অভাবে ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। দু একটা ট্রেন এখানে থামলেও এখনকার সময়ে কোনো লোকজন আর স্টেশনটির আশেপাশে আসে না। এখন চলো আমাদের গ্রামের দিকে, তোমাদের একটু বিশ্রামের প্রয়োজন।